ওয়েলকাম, স্বাগত। ড্রাফটসম্যান মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং স্টুডেন্টদের ক্লাসে স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারের জন্যই প্রযোজ্য। আজকের টপিকটি হইল টাইপস অফ লাইন অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে বিভিন্ন ধরনের লাইন আছে এবং প্রতিটা লাইনের ইউজেস বিভিন্ন ধরনের। প্রতিটা লাইন যে আমি ব্যবহার করব তার মানে সম্পূর্ণ আলাদা। আজকে আমরা এই টাইপস অফ লাইন এবং তাদের প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। ড্রাফটসম্যান মেকানিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে ডিজিটি সিলেবাস অনুযায়ী উইক নাম্বার 3-তে টাইপস অফ লাইন অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন আছে সিলেবাসে। অবজেক্টিভ অর্থাৎ at the end of this lesson we shall be able to, অর্থাৎ এই চ্যাপ্টার বা এই লেসনটা শেষ করার পর আমরা কি কি বুঝতে পারবো বা কি কি নলেজ গেইন করতে পারবো। প্রথমেই আসি প্রফেশনাল নলেজ। আমরা ডিজিটি সিলেবাসে আমরা দেখেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিলেবাসে দেখেছি থিওরি, প্র্যাকটিক্যাল, এইগুলো বাদ দিয়ে থিওরির জায়গায় লেখা আছে প্রফেশনাল নলেজ, দ্যাট মিনস থিওরি। আর প্র্যাকটিক্যালের জায়গায় আছে প্রফেশনাল স্কিল। প্রফেশনাল নলেজের ক্ষেত্রে আমরা কি শিখতে পারবো? এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ লাইন ইউজড ইন জেনারেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। জেনারেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে বিভিন্ন ধরনের লাইন এবং তাদের ব্যাখ্যা এগুলো আমরা পাবো বা জানতে পারবো। প্রফেশনাল স্কিল অর্থাৎ প্র্যাকটিক্যালে আমরা কি শিখতে পারবো? স্টেট দ্য অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ লাইন্স ইন জেনারেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। প্রয়োগটা অর্থাৎ প্র্যাকটিক্যালে আমরা কোনো ড্রয়িংয়ে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে বিভিন্ন লাইনের প্রয়োগটা আমরা জানতে পারবো। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা টেকনিক্যাল ড্রয়িং সাধারণত বিভিন্ন লাইনের সমন্বয়ে গঠিত। যেমন আমরা যদি বলি যে ল্যাঙ্গুয়েজ, অ্যালফাবেট বা গ্রামার ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ হয় না, তেমনি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা টেকনিক্যাল ড্রয়িং বিভিন্ন লাইনের সমন্বয়ে গঠিত এবং প্রতিটা লাইনের বা প্রতিটা টাইপস অফ লাইনের ভাষা আলাদা এবং বিভিন্ন ধরনের লাইন আমরা প্রয়োগ করে আমরা সেই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাকে ফুটিয়ে তুলতে পারি, যাতে সারা বিশ্বে, ওয়ার্ল্ডে সেটা বোধগম্য হয়। প্রতিটা লাইনের থিকনেস, তার গঠনমূলক আকৃতি আলাদা ধরনের এবং সেটা
কোনো নির্দিষ্ট ক্ষেত্রেই সেটা প্রয়োগ করা হয়। সেই জন্যই আমরা বলি যে লাইন্স অফ ডিফারেন্ট থিকনেস অ্যান্ড ফিচার্স আর ইউজ ফর স্পেসিফিক ইউজ। আর আমরা কি জানি, ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ফর ইঞ্জিনিয়ার্স। ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ফর ইঞ্জিনিয়ার্স। একটা ইঞ্জিনিয়ারের কাছে ড্রয়িংটাই তার প্রথম এবং শেষ কথা। ড্রয়িং এর মারফত সে কোনো ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারে এবং সেই ড্রয়িং এর দ্বারা কোনো বস্তু অবজেক্টকে সে বুঝাতে পারে সারা বিশ্বের কাছে। কিন্তু সেই ড্রয়িং পড়ার জন্য তার টেকনিক্যাল নলেজ বা যে ড্রয়িংটা বুঝবে তার টেকনিক্যাল নলেজ জানা দরকার। সেই জন্য যখন আমরা ধাপে ধাপে শিখছি, প্রথমেই আমরা লাইন, তার ভাষা আমরা শিখছি। ইঞ্জিনিয়ারিং or technical drawings are drawn with different types of line। বিভিন্ন লাইন দ্বারা ড্র করা হয়। আমরা কিন্তু নিজের মতো করে লাইন চুজ করতে পারবো না, এখানে কিন্তু আমাদের স্বাধীনতা নেই। কি অ্যাপ্লিকেশন, কি প্রোডাক্ট বা কি তার প্রয়োগ, কি ক্ষেত্রে আমি ইউজ করব, তার জন্য আমাকে লাইনকে চুজ করতে হয়। সেই জন্যই বলছি, by proper choice and application of lines, product feature can be correctly defined in a drawing। তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বেস হচ্ছে তার লাইন। বিভিন্ন ধরনের লাইন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ড্রয়িং এর বেস। এবং কি প্রতিটা লাইনের তার স্পেসিফিক মিনিং আছে, তার ফাংশন আছে। এই ইঞ্জিনিয়ারিং আর টেকনিক্যাল ড্রয়িং এর ক্ষেত্রে আমরা কিন্তু এখন সাধারণ কোনো ড্রয়িং এর কথা বলছি না, অর্থাৎ চিত্রশিল্পী যে ফাইন আর্টস করে সেই আর্টসের কথা বা সেই ড্রয়িং এর কথা বলছি না। আমরা এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং আর টেকনিক্যাল ড্রয়িং এর কথা বলছি, যেটা একটা গ্রামার মেনটেন করে চলে। ইংলিশ যেমন গ্রামার মেনটেন করে চলে, তবেই প্রপার ল্যাঙ্গুয়েজ পাওয়া যায় বা প্রপার ভাষা পাওয়া যায়, তেমনি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে প্রপার ভাষা বা প্রপার ল্যাঙ্গুয়েজ পাওয়ার জন্য লাইনের ব্যবহার প্রপার জায়গায় খুবই জরুরি। সাধারণ ক্ষেত্রে দেখা গেছে অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 107141983, এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেসিফিকেশন আইএস নাম্বার 107141983। এই অনুসারে সাধারণত 10 প্রকার 10 types of line are generally used in engineering drawing। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ সাধারণত 10 ধরনের লাইনকে বা 10 ধরনের লাইনের ব্যবহার পাওয়া যায়। আমরা নিচের টেবিলে দেখব যে এই 10 প্রকার লাইন কি কি, এবং আমরা ধীরে ধীরে প্রতিটা লাইনের অ্যাপ্লিকেশন বা প্রতিটা লাইন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা আমরা ধীরে ধীরে জানবো বা জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা একটুখানি দেখে নিই যে এই বিভিন্ন টাইপস অফ লাইন বা বিভিন্ন ধরনের যে 10 প্রকার লাইন আছে সেগুলো কি কি, একটা টেবিলের মারফত একটু দেখে নিই। টাইপস অফ লাইন অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে টাইপস অফ লাইনের নাম, এদিকে তার ছবি, অর্থাৎ কন্টিনিউয়াস থিক যদি লাইনটার নাম হয় সেটা কেমন দেখতে,
একটা স্ট্রেট লাইন, আবার যদি কন্টিনিউয়াস থিন যদি ভাবি এটাও স্ট্রেট লাইন। কিন্তু কন্টিনিউয়াস থিক আর থিনের মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছি সাধারণভাবে, সাধারণ চোখে এটা একটু মোটা, অর্থাৎ এর থিকনেস একটু আছে, একটু গাঢ়, তার তুলনায় কন্টিনিউয়াস থিনটা হালকা। ঠিক টেবিলের এই সাইডে আছে জেনারেল অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই কন্টিনিউয়াস থিক লাইনটা, এই লাইনটা কন্টিনিউয়াস থিক লাইন, এটা নাম, এটা কোথায় ইউজ করা হয়? ইউজটা হচ্ছে এখানে লেখা আছে দেখো, ভিজিবল আউটলাইনস, ভিজিবল এজ। আমরা এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে আমরা 10 প্রকার কি কি লাইন আছে একটুখানি দেখে নিই। এটা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন, যেটা ভিজিবল আউটলাইন, ভিজিবল এজ, অর্থাৎ বাইরে থেকে যেটা দেখা যায় বাউন্ডারি হিসাবে, সেই ক্ষেত্রে এই কন্টিনিউয়াস থিক লাইনের ব্যবহার করা হয়। আমি এই অ্যাপ্লিকেশনগুলোকে প্রতিটা আলাদা আলাদা করেই এখানে আমি ডেসক্রাইব করার চেষ্টা করব। তাহলে আমরা এই টেবিল অনুসারে জাস্ট আমরা নামগুলো অন্তত জেনে নিই যে কি কি 10 প্রকার লাইন আছে। কন্টিনিউয়াস থিক লাইন, কন্টিনিউয়াস থিন লাইন, কন্টিনিউয়াস থিন ফ্রি হ্যান্ড লাইন। এই লাইনটা দেখো এরকম জিগজ্যাগ করা আছে, ঠিক এই প্রকার লাইনই আমাকে ড্রয়িং এ ইউজ করতে হবে। এটার নাম আছে কন্টিনিউয়াস থিন উইথ জিগজ্যাগ লাইন। তাহলে দেখো এই 1 2 3 4 এই চারটে হচ্ছে কন্টিনিউয়াস লাইন। এটা ঠিক, এটা থিন, এটা থিন বাট ফ্রি হ্যান্ড, অর্থাৎ আমরা খালি হাতে উইদাউট স্কেল দ্বারা যে লাইনটা ড্র করি সেটা হচ্ছে কন্টিনিউয়াস থিন ফ্রি হ্যান্ড। বাট কন্টিনিউয়াস থিন স্ট্রেট অর কার্ভ এই লাইনটা আমরা স্কেল সহযোগে ড্র করি। আবার কন্টিনিউয়াস থিন উইথ জিগজ্যাগ এই লাইনটা এইরকম দেখতে। তাহলে এই চারটে হচ্ছে আমার প্রথম চারটে হচ্ছে কন্টিনিউয়াস লাইন। নেক্সট নাম্বার 5 হচ্ছে দেখো মাঝে দেখো ফাঁকা আবার লাইন, অর্থাৎ এটা হচ্ছে ড্যাশ লাইন। ড্যাশ লাইন আবার দু ধরনের আছে, একটা হচ্ছে থিক, একটা হচ্ছে থিন। একটা হচ্ছে মোটা, অর্থাৎ লাইনের থিকনেসটা হচ্ছে মোটা, আবার একটা হচ্ছে এর থেকে হালকা। নেক্সট আসি চেন থিন। চেন লাইন দেখো একটা লম্বা আবার ছোট, এখানে দেখো ড্যাশ লাইনটা কি ছিল সমান। চেন লাইনের ক্ষেত্রে কি হচ্ছে একটা লম্বা লাইন, তারপর একটা ছোট লাইন, আবার লম্বা লাইন, আবার একটা ছোট লাইন, এটা হচ্ছে চেন লাইন। এবার আসি এই চেন থিন, থিক অ্যাট এন্ডস। চেন থিন বাট থিক অ্যাট এন্ডস, দুটো এন্ডের ক্ষেত্রে এটা মোটা। অ্যান্ড চেঞ্জেস অফ ডাইরেকশন, এবং কখনো কখনো ক্ষেত্রে এর ডাইরেকশন চেঞ্জ হয়। এবার আসি 9 নম্বরে হচ্ছে চেন থিক। আমরা চেন থিন জানলাম, এটা হচ্ছে চেন থিক অর্থাৎ মোটা লাইন। চেন লাইন বাট মোটা, অর্থাৎ মোটা বললে ভুল হবে, আমরা বলতে পারি যে তার থিকনেসটা একটু বেশি, এটার থেকে চেন থিন অপেক্ষা সেটা একটু গাঢ়। অবশেষে সর্বশেষে 10 নম্বর হচ্ছে চেন থিন ডবল ড্যাশ। দেখো চেন একটা লাইন, তারপর দুটো ছোট ছোট লাইন, আবার একটা লাইন, তারপর দুটো ছোট ছোট লাইন। এই জায়গাটা একটুখানি জাস্ট মাইন্ডে রাখবে যে কি কি আছে। ড্যাশ লাইন, থিক থিন একটাই লাইন যেটা মাঝে গ্যাপ, আবার সেম সাইজের লাইন। চেন থিন কি জাস্ট একটা বড় লাইন, গ্যাপ, ছোট লাইন, গ্যাপ, আবার বড় লাইন। চেন থিন থিক অ্যাট এন্ডস, চেন লাইনই
আগে আঁকবো, কিন্তু প্রান্তটা হচ্ছে আমার মোটা হবে, ঠিক হবে। এই প্রান্তটা ঠিক, এই প্রান্তটাও ঠিক। আমি মাউসের অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটাও ঠিক, এটাও ঠিক। চেন ঠিক, চেন লাইন নর্মাল চেন লাইন অপেক্ষা একটু মোটা, বাট চেন লাইনের মতনই। আর চেন থিন বা ডবল ড্যাশ। চেন থিন মানে কি, একটা বড় তারপর দুটো ছোট। প্লেন চেন লাইনে কি ছিল, একটা বড় একটা ছোট ছিল, সেখানে ডবল ড্যাশ, চেন থিন ডবল ড্যাশ কি, একটা বড় লাইন তারপর দুটো ছোট ছোট লাইন। তাহলে এই হলো আমার 10 প্রকার লাইন। এইবার আমরা এই 10 প্রকার লাইনকে বিশদভাবে ডিসকাস করব। আর প্রথম যে 4 ধরনের লাইন সেটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন, বোথ থিক এবং থিন বোথ। আর রিক্যাপ করার জন্য, রিক্যাপিচুলেশনের জন্য তোমাদের আরেকবার টেবিলটাকে তোমাদের কাছে আমি প্লেস করছি। তাহলে কি কি হলো একবার রিক্যাপ করে নাও। কন্টিনিউয়াস থিক, কন্টিনিউয়াস থিন, সেটা স্ট্রেট হতে পারে বা কার্ভও হতে পারে। কন্টিনিউয়াস ফ্রি হ্যান্ড, যেটা আমাদের খালি হাতে আঁকা হয় উইদাউট স্কেল। কন্টিনিউয়াস থিন স্ট্রেট উইথ জিগজ্যাগ। ড্যাশ থিক, ড্যাশ থিন, চেন থিন। অর্থাৎ আমাদের ড্যাশ লাইন 2 প্রকার, থিক থিন, আবার চেন থিন লাইন, থিক লাইন। আবার চেনের ক্ষেত্রে থিন, থিক অ্যাট এন্ডস অ্যান্ড চেঞ্জেস অফ ডাইরেকশন, আর চেন থিন ডবল ড্যাশ। তাহলে এই 10 প্রকার লাইন এ বি সি ডি ই এফ জি এইচ কে এইভাবে দিয়েছে। আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এটাও ভাবে বলতে পারি। তাহলে এই 10 প্রকার লাইন হলো কন্টিনিউয়াস থিক, কন্টিনিউয়াস থিন, কন্টিনিউয়াস থিন ফ্রি হ্যান্ড, কন্টিনিউয়াস থিন স্ট্রেট উইথ জিগজ্যাগ, ড্যাশ থিক থিন দুই ধরনের, আবার চেন লাইন থিক থিন, আর কি চেন থিন থিক অ্যাট দ্য এন্ডস অ্যান্ড চেঞ্জেস অফ ডাইরেকশন, আর কি চেন থিন ডবল ড্যাশেড। তাহলে এই 10 প্রকার হলো লাইন। প্রথমেই আসি আমরা এবার কন্টিনিউয়াস থিক লাইন। অর্থাৎ আমরা প্রতিটা লাইনগুলোকে আলাদাভাবে ডিসকাস করব বা জানবো তাদের অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করা হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে। এক্ষেত্রে বলে রাখি, আমরা কিছু কিছু ড্রয়িং দেখাবো বা দেখানোর চেষ্টা করব যেগুলো হয়তো তোমাদের কাছে হয়তো এই মুহূর্তে যারা স্টার্টিং করছো হয়তো সবটাই ড্রয়িংটা বুঝতে পারবে না, কিন্তু লাইনের প্রয়োগটা তোমরা বুঝতে পারবে। সেই জন্য যতটা সম্ভব আমি সাধারণ চিত্র বা সাধারণ ফিগার দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমরা চলে আসি মূল জায়গায়, সেটা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন। কন্টিনিউয়াস থিক লাইনটা দেখতে কেমন? তোমরা ভাবছো যে কন্টিনিউয়াস থিক লাইনটা কেমন দেখতে। আমরা আগে একটু দেখেছিলাম, হয়তো মনে করতে অনেকেই পারছি যে কন্টিনিউয়াস থিক লাইনটা স্ট্রেট লাইন। কন্টিনিউয়াস কথাটার মধ্যেই আছে, দেখো স্ট্রেট লাইন কন্টিনিউয়াস, আর থিক মানে মনে রাখতে হবে যে তার থিকনেস বা তার গাঢ়, অর্থাৎ সেটা কতটা মোটা। এই হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন। এটাই হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন। জেনারেল অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোথায় ইউজ হয়, জেনারেলি কোথায় ইউজ হয়। নাম্বার 1, ভিজিবল আউটলাইন। অর্থাৎ
কোনো অবজেক্টকে আঁকতে গেলে যেটা আমরা সেই অবজেক্টের যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যেটা ভিজিবল, তার আউটলাইন বা তার বাউন্ডারি লাইন যেটা ভিজিবল, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন দ্বারা ড্র করা হয়। আর কি ভিজিবল এজ, কোনো অবজেক্টের ভিজিবল এজ যেটা দেখা যাচ্ছে সেটা ড্র করার জন্য কন্টিনিউয়াস থিক লাইনকে চুজ করা হয়। অর্থাৎ আমাদের অনেক ধরনের লাইন আছে। এবার আমি একটা জিনিস আঁকছি, আঁকতে আঁকতে আমাকে দেখা গেল যে আমাকে কিছু ভিজিবল বা বাউন্ডারি লাইন আঁকতে হবে। তখন আমি কোন লাইনটা চুজ করব? কন্টিনিউয়াস থিক লাইন। এবার দেখো আমি একটা ছবি দেখাচ্ছি, ছবি দেখিয়ে দেখো তোমরা বোঝো যে ভিজিবল এজ বা ভিজিবল আউটলাইন কোনটা। একটা ধরো রেক্ট্যাঙ্গুলার পার্ট বা বস্তু, তার আউটলাইনটা হচ্ছে এটা ভিজিবল অবশ্যই দেখা যাচ্ছে। বা রেক্ট্যাঙ্গুলার তুমি যদি একটা ব্লকের কথা ভাবো, তার আউটলাইনটা হচ্ছে এটা, বা এটা ভিজিবল, এটা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন। বা তার ভিজিবল এজ সেটা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন দ্বারা ড্র করা হয়, অর্থাৎ মোটা লাইন। আমরা বাউন্ডারি লাইন বা যে কোনো অবজেক্টের বাউন্ডারি লাইন, অর্থাৎ বাউন্ডারি মানে যেটা চারদিক ধরে আঁকা হয়, যেটা সব থেকে বাইরে থাকে, সেই লাইনটা যখন আমরা ড্র করব অবশ্যই কন্টিনিউয়াস থিক লাইনটাকে নেব। এবার নেব মানে কি, আমি কি চুজ করে নেব? অর্থাৎ যখন আমি লাইনটা ড্র করব তখন সেটা যেন মোটা হয়, অর্থাৎ তার থিকনেসটা যেন মোটা হয়, অর্থাৎ এই লাইনটার থিকনেসটা যেন মোটা হয়। সেই জন্য ভিজিবল এজ বা ভিজিবল আউটলাইনের ক্ষেত্রেই একমাত্র কন্টিনিউয়াস থিক লাইনটা ড্র করা হয়। কন্টিনিউয়াস থিক লাইন ইজ ইউজড ফর ড্রয়িং ভিজিবল আউটলাইন A1, that means visible outline, and visible edge A2, যাকে আমরা অবশ্যই বা কখনো অবজেক্ট লাইনও বলে থাকি। কন্টিনিউয়াস থিক লাইনকে আমরা অবজেক্ট লাইনও বলে থাকি, বাউন্ডারি লাইনও বলে থাকি। অর্থাৎ বাউন্ডারি এজ ড্র করার জন্য আমরা কন্টিনিউয়াস থিক লাইনকে বেছে নেব। কন্টিনিউয়াস থিক লাইনের আরো একটা প্রয়োগ আমরা দেখব। জেনারেল অ্যাপ্লিকেশন আমরা জানি কি, ভিজিবল আউটলাইন আর ভিজিবল এজ। ধরো একটা অবজেক্ট আছে, এটা ধরো একটা অবজেক্ট। আমাদের যখন ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ড্রয়িং এ আঁকতে হবে, আমাদের এইভাবে আঁকতে হবে। অর্থাৎ তার টপ ভিউ, তার ফ্রন্ট ভিউ এবং তার সাইড ভিউ, এখানে রাইট সাইড ভিউকে ড্র করা হয়েছে। তোমরা যদি এই ফিগারটাকে বাদ দিয়ে যদি এইটুকু ফিগারকে ধরো, এই ফিগারটা কিন্তু সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। তোমরা যদি এই ফিগারটাকে বাদ দিয়ে এই ফিগারটাকে ধরো, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। কারণ কি, সে এই তিনখানা ভিউ দেখে অবজেক্ট সম্বন্ধে অনেক ক্ষেত্রে ধারণা করতে পারবে না যে অবজেক্টটা দেখতে কেমন। কারণ তার কাছে পর্যাপ্ত টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং নলেজ নেই, বা সে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা টেকনিক্যাল ড্রয়িং সম্বন্ধে সে কিছু জানে না। কিন্তু তার কাছে যদি এই ভিউটা দিই, সে কিন্তু অবজেক্ট সম্বন্ধে সহজেই বুঝতে পারবে। এই ভিউটা কি একটা ভিউয়ের মারফত অবজেক্ট সম্বন্ধে আইডিয়া হয়ে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে তিনটে ভিউ দিয়ে অবজেক্ট সম্বন্ধে আমাকে আইডিয়া করতে হচ্ছে। পার্থক্য কি? পার্থক্য একটাই, আমি কোনো কিছুর ডিজাইন, মেশিন পার্টস হোক বা বাড়ি হোক, বিল্ডিং হোক, ব্রিজ হোক, যে কোনো কিছুর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তার
ডিজাইন বা ড্রয়িং ক্ষেত্রে গেলে আমাকে অবশ্যই টপ ভিউ, ফ্রন্ট ভিউ বা সাইড ভিউ এঁকেই আমাকে ড্রয়িং করতে হবে। সেই জন্য এই ধরনের ক্ষেত্রে আমি যখন ড্র করব, এই যে ভিজিবল যে আউটলাইনগুলো, কিন্তু এগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস থিক লাইন। তাহলে আউটলাইনটা হচ্ছে আমার কন্টিনিউয়াস থিক লাইন। এই ডটেড লাইনটা নয়, কিন্তু এটা ইউজ করা হয়েছে, কিন্তু এইটাই হচ্ছে আমার কন্টিনিউয়াস থিক লাইন, যেটা বাউন্ডারি লাইন। এটা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন। তাহলে আমাদের কন্টিনিউয়াস থিক লাইনের প্রয়োগটা কিছুটা হলেও বোঝা গেছে, যে কোনো বস্তুর ক্ষেত্রে তার আউটলাইন ড্র করার জন্য বা বাউন্ডারি লাইন ড্র করার জন্য কন্টিনিউয়াস থিক লাইনকে নেওয়া হয়। এবার আসি কন্টিনিউয়াস থিন লাইন। তোমরা মনে করো কন্টিনিউয়াস লাইন বাট থিন, তার মানে থিক লাইনের থেকে একটু সরু। দেখো এটার অ্যাপ্লিকেশন কোথায়? এর অ্যাপ্লিকেশন কিন্তু অনেকগুলো। ইমাজিনারি লাইনস অফ ইন্টারসেকশন, কথাগুলোকে একটু মাথায় রাখো, আমি আবার প্রতিটা জিনিসকে আলাদা আলাদা করে বোঝাবো। ইমাজিনারি লাইনস অফ ইন্টারসেকশন, ডাইমেনশন লাইনস, projection lines or extension lines, leader lines, hatching or sectioning. Number 6, outlines of revolved section in place, short center lines. Number 8, thread line. নাম্বার 9, ডায়াগোনাল লাইন। এই এতগুলো ক্ষেত্রে সাধারণত কন্টিনিউয়াস থিন লাইন ইউজ করা হয়। লাইনস অফ ইন্টারসেকশন, ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে, এবার যখন আমি বোঝাবো তোমরা বুঝতে পারবে, জাস্ট নামগুলো একটুখানি বলে দিই। প্রজেকশন লাইনস অর এক্সটেনশন বা এক্সটেন্ডেড লাইন, লিডার লাইন, হ্যাচিং লাইন। রিভলভ সেকশনের ক্ষেত্রে তার আউটলাইনটা, ছোট সেন্টার লাইন, কোনো কিছু অবজেক্টে যে থ্রেড আছে সেই থ্রেডটা দেখানোর জন্য থ্রেড লাইন, আর ডায়াগোনাল লাইন। ডায়াগোনালি কোনো লাইন আঁকলে সেটা কন্টিনিউয়াস থিন লাইন দ্বারাই অবশ্য আঁকা প্রয়োজন। তাহলে এই কন্টিনিউয়াস থিন লাইনের এই 9টি অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ 9টি ক্ষেত্রে আমরা ইউজ করব। তোমরা ভাবছো যে এত আমাদের কিভাবে মনে রাখবো? আমরা যদি প্র্যাকটিস করি বা অ্যাপ্লিকেশন করি, প্রয়োগ করি বারবার ছবিতে, তাহলে আমাদের মনে পড়ে যাবে। যেমন সাইকেল যদি কেউ চালায় একবার, সে সহজেই কিন্তু ভোলে না। তেমনি ড্রয়িংয়ের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি যদি প্রপার প্রয়োগ একবার শিখে যাই বা প্রপারভাবে তার লাইনের ইউজেস বা কিভাবে রুলসগুলো জেনে যাই বা তার সিস্টেম অফ ড্রয়িংটা জেনে যাই বা বিশেষ করে প্রজেকশনটা ভালো করে জেনে যাই, তাহলে কিন্তু আমাদের দেখবে আপনি মাথায় চলে আসবে, আরে এই জায়গাটা তো আমাকে এই দিতে হবে, ডাইমেনশন দিতে হবে, তাহলে কি হবে? আউটলাইনের থেকে একটু হালকা হবে, তাহলে থিন লাইন ইউজ করব আমি। ঠিক এইভাবেই আমাদের মাথায় চলে আসবে। তাহলে কন্টিনিউয়াস থিন লাইনের এবার আমরা প্রতিটা প্রয়োগ আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই কি ছিল? ইমাজিনারি লাইনস অফ ইন্টারসেকশন। ইমাজিনারি লাইনস অফ ইন্টারসেকশনটা কি? যখন দুটো পয়েন্ট বা দুটি লাইন পরস্পরকে ক্রস করে, সেটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে আমাদের এই ইন্টারসেকশন লাইন টানার জন্য, আমাদের অর্থাৎ হালকা লাইন টানার জন্য, অর্থাৎ একটা লাইনের সাথে একটা লাইন যখন ইন্টারসেক্ট করছে, এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট।
তাহলে যখন একটা লাইনের উপর একটা লাইন আছে তখন সেটাকে বলে ইন্টারসেকশন। তাহলে এই ধরনের ইন্টারসেকশন লাইন টানার জন্য আমাদের কন্টিনিউয়াস থিন লাইনকে বেছে নেওয়া হয়। এরপর আসি কি কন্টিনিউয়াস থিন লাইনেরই আবার নাম্বার 2, সেটা হচ্ছে ডাইমেনশন লাইন অ্যান্ড এক্সটেনশন লাইন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা অবজেক্ট আনলাম, তাহলে তার মাপটা তো আমাকে অবশ্যই দিতে হবে, অর্থাৎ সেই অবজেক্টের মাপ কত, সেটা কত ইউনিটে তৈরি বা কত তার ইউনিট। তাহলে ইউনিট যদি না বলতে পারি বা তার একক সমেত তার কত মাপ যদি আমি না জানি, তাহলে কিন্তু সেটা বৃথা হয়ে যাবে। সেই জন্য কোনো অবজেক্ট আঁকার পর তার ডাইমেনশন অবশ্যই দিতে হবে, কারণ ডাইমেনশন না দিলে সেই অবজেক্টের ভ্যালুলেস হয়ে যাবে, সেটা কত মাপের সেটা জানা যাবে না। সেই জন্য ডাইমেনশন লাইন বা এক্সটেনশন লাইন ড্র করতে গেলে আমাদের দেখো ছবিতে দেখো অবশ্যই কিন্তু এই কন্টিনিউয়াস থিন লাইনটা প্রয়োজন। এই একটা অবজেক্ট, ধরো একটা রেক্ট্যাঙ্গেল আমি এখানে ড্র করা, সাধারণভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, এর মাপ আছে কত 30, অর্থাৎ এই এজ থেকে এই এজের মাপটা আছে দেখো 30, এটা হচ্ছে অ্যারোহেড। আচ্ছা, এখানে ডাইমেনশন লাইন আর এক্সটেনশন লাইন দুটোর ক্ষেত্রেই আমাকে কন্টিনিউয়াস থিন লাইনটা দিতে হবে। তোমরা মনে মনে দেখো, ভেবে নাও, দেখো চোখে চোখে দেখো, বুঝতে পারবে এইটা কিন্তু মেন অবজেক্ট, দেখো ডিপ করা আছে, এটা কিন্তু ভিজিবল এজ, তার মানে কন্টিনিউয়াস থিক লাইন। কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন কি বলছে যে ডাইমেনশন লাইন আর এক্সটেনশন লাইন, তাহলে কোনটা ডাইমেনশন লাইন? এইটা হচ্ছে আমার ডাইমেনশন লাইন, অর্থাৎ 30টা দুদিকে যেভাবে লেখা হয়েছে অ্যারোহেড দিয়ে, এটা হচ্ছে ডাইমেনশন লাইন, আর এইটা এবং এইটা হয়ে গেছে এক্সটেনশন লাইন। তাহলে এইটা আর এইটা হচ্ছে এক্সটেনশন লাইন, আর এইটা হচ্ছে আমার ডাইমেনশন লাইন। তাহলে এইটা কি করে আঁকা হচ্ছে? আমাদের কন্টিনিউয়াস থিন লাইন দ্বারা। এখানে একটুখানি গ্যাপ থাকে, এটা আমি একবারে দেখাবার চেষ্টা করেছি একটা ড্রয়িংয়ে। তাহলে এইটা হচ্ছে মেন অবজেক্ট, যেটা কন্টিনিউয়াস থিক লাইন দ্বারা ড্র করা আছে, আর তার ডাইমেনশন আমি যখন দেব, এটা হচ্ছে এক্সটেনশন লাইন আর এটা হচ্ছে ডাইমেনশন লাইন। এটা কিন্তু কন্টিনিউয়াস থিন লাইন দ্বারা ড্র করা হয়। নেক্সট কি আসছে কন্টিনিউয়াস থিন লাইনের ক্ষেত্রে? আমাদের প্রজেকশন লাইন। প্রজেকশন লাইন কি? ধরো প্ল্যান, এলিভেশন এবং সাইড ভিউ পরস্পরের সাথে সমন্বয় রাখার জন্য, অর্থাৎ আমি প্ল্যানটা আঁকলাম, তারপর যখন এলিভেশনটা আঁকবো, এই যে মাঝে যে হালকা লাইনগুলোকে ড্র করা হয়, এটাকে বলা হয় প্রজেকশন লাইন। তোমরা যখন প্রজেকশন করবে তখন প্রথমে ধরো প্ল্যান বা ফ্রন্ট ভিউ যাই করো না কেন, এই প্ল্যান, ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ এর মধ্যে একটা সমন্বয় সাধন আছে, একটা প্রত্যেকটার সাথে সমন্বয় সাধন আছে, অর্থাৎ এই এজের সাথে এই এজটা সমান। তাহলে এখান থেকে এই এজটার মধ্যে যে সমান, যে এটা তো গ্যাপ আছে এই দুটো ভিউ এর মধ্যে, তাহলে এইখান থেকে এখানে যে লাইনটা আমি টানবো সমানভাবে, সেটা হালকা লাইন টানলাম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস থিক। তারপর যখন মেন ফিগারটা হবে সেটা ডিপ হয়ে যাবে কন্টিনিউয়াস থিক লাইন দ্বারা। তাহলে এই যে হালকা করে যে লাইনগুলো আসছে, এটা হচ্ছে আমার প্রজেকশন লাইন। এটা একটা থার্ড অ্যাঙ্গেলে একটা প্রজেকশন করা আছে, অর্থোগ্রাফিক প্রজেকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের প্রজেকশন লাইন, যেটা কন্টিনিউয়াস থিন লাইন দ্বারা ড্র করা হয়েছে। কন্টিনিউয়াস থিন লাইনের ক্ষেত্রে এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে লিডার লাইন। খুব গুরুত্বপূর্ণ বিষয় ডাইমেনশনের ক্ষেত্রে, বিশেষ করে সেটা হচ্ছে লিডার লাইন। লিডার লাইন কি? ধরো কোনো অবজেক্টের ধরো ভেতরে ধরো একটা সার্কুলার একটা পার্ট আছে বা গোলাকৃতি কোনো অংশ আছে। ধরো এই গোলাকার অংশের মাপটা যদি এর ভেতরে না দিয়ে সেটা 45 ডিগ্রি করে বাইরে বার করে আমি মাপটা দিই যে ডায়া 40 কি ডায়া 20,
অর্থাৎ এই সার্কেলের মাপটা ধরো এইখানে আমি না লিখে আমি কি করি, একটা লাইনকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ড্রয়িং থেকে বাইরে আঁকা হয়, দিয়ে লিখি ডায়া বা ফাই 40। এই যে লাইনটা এটা হচ্ছে লিডার লাইন। তার মানে এটাও টাইপস অফ ডাইমেনশন লাইন, কারণ ডাইমেনশন দিচ্ছি, কিন্তু লিডার লাইন নামকরণ করা হয়েছে কি, ডাইমেনশন লাইনটা এরকম হয়, এটা এক্সটেনশন, ডাইমেনশন লাইন। লিডার লাইনটা যেহেতু বস্তু হইতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে টেনে আবার ছোট ড্যাশ দিয়ে এখানে ফাই বা ডায়া 40 বলে লেখা হয়, টোটাল অংশটাকেই বলা হয় লিডার লাইন। লিডার লাইনের ক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস থিন লাইন দ্বারা ড্র করা, অর্থাৎ এই যে লাইনটা আমরা ড্র করব কন্টিনিউয়াস থিন লাইন, কেবলমাত্র আউটলাইনটাই কন্টিনিউয়াস থিক বা বাউন্ডারি লাইনটাই কন্টিনিউয়াস থিক লাইন দ্বারা ড্র করব। কন্টিনিউয়াস থিন লাইনের এবার পরবর্তী পার্ট আসছে বা পরবর্তী অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে হ্যাচিং অর্থাৎ সেকশনিং। কি, ধরো কোনো মেটেরিয়ালকে যখন যদি কাটা হয়, কাটার পর কি হয়, সেখানে সেকশন লাইন দেওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ ধরো এটা মেন আউটার পার্ট, আর কি লেখা আছে, কাস্ট আয়রন মেটাল ইন জেনারেল। ধরো এটা কাস্ট আয়রনের সেকশন লাইন, অর্থাৎ আমাদের সেই মেটালটা কাটার পর মেটালের সেকশন লাইন দ্বারা বোঝানো হয় যে সেই মেটালটা কি, কাস্ট আয়রনের, স্টিল, যাই হোক কোনো কিছু অংশ কাটার পর তারপর সেখানে সাধারণত এই হ্যাচ লাইন দেওয়া। হ্যাচ লাইনটা কি, এটা মেন অবজেক্টের বাউন্ডারি লাইন, কন্টিনিউয়াস থিক। এবার ভেতরে দেখো সেকশন লাইন টানা হয়েছে কি, এর সাথে 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টানা হয়, সাধারণত জেনারেলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টানা হয়, এবং এই লাইন থেকে এই লাইনের গ্যাপগুলো সাধারণভাবে একই মেনটেন করে রাখা হয়। যদি আমি 0.3 মিলিমিটার নিই, তাহলে 0.3 মিলিমিটার গ্যাপে আমাকে পরপর লাইনগুলোকে আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সাধারণত সেট স্কোয়ারের সাহায্যেই করা হয়। অবশ্য ক্যাড সফটওয়্যারের যুগে যে কোনো জিনিস বা যে কোনো ড্রয়িং আমার করা খুবই তাড়াতাড়ি হয়, কিন্তু যেহেতু তোমরা বিগিনার্স, ফার্স্ট ইয়ার, তোমরা সবে শুরু করছো, তোমাদের হাতের ড্রয়িংটা খুবই প্রয়োজন। সেই হিসাবে যখন আমি এই সেকশন লাইন টানবো, দেখব যে ফার্স্ট হচ্ছে বাউন্ডারি লাইন টানার পর আমরা সেট স্কোয়ার দিয়ে ফার্স্টে 45 ডিগ্রিটা লাইন টানবো, তারপর গ্যাপ মেনটেন করে, সে 0.2 হোক বা 0.3 হোক, গ্যাপ মেনটেন করে আমি এই হ্যাচ লাইনগুলো টানবো। হ্যাচ লাইন টানার সময় একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে এই যে ধরো এটা অবজেক্টের একটা লাইন, তার সাথে যেন প্যারালালি না হয়ে যায়। এটা অবজেক্টের লাইন, এটা প্যারালালি না হয়, যেটা হচ্ছে নট রেকমেন্ডেড। রেকমেন্ডেডটা কি, দেখো অবজেক্টের যেভাবে অ্যাঙ্গুলার করে তার সাথে যেন অন্য অ্যাঙ্গেল লাইনগুলো ড্র থাকে। গ্যাপটা তুমি সমানভাবেই দাও, কিন্তু এটা যে অবজেক্টের মেন লাইন, তার থেকে লাইনগুলো যেন একইভাবে এর সাথে প্যারালালি না হয়ে যায়। এটা হচ্ছে হ্যাচিংয়ের রুল বলো বা টেকনিক বলো। এবার আসি কন্টিনিউয়াস থিন লাইনেরই জেনারেল অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে নাম্বার 6, আউটলাইনস অফ রিভলভ সেকশন ইন প্লেস। অর্থাৎ রিভলভ সেকশন আমি যখন দেখাবো, তার আউটলাইনটা, রিভলভ সেকশনের কেবলমাত্র আউটলাইনটাই আমি কন্টিনিউয়াস থিন লাইন দ্বারা ড্র করব। রিভলভ সেকশনটা কি, ধরো এই একটা পার্ট, এই পার্টের এখানটা যদি আমি ভাবি, এটা ক্রস সেকশনটা দেখো এরকম ক্রস আছে, যদি সেকশন করা হয়, কাটা হয়, তাহলে এই অংশটা হচ্ছে প্লাস টাইপের, ঠিক আছে, এটাকে ক্রস বলা, এই টাইপের। তাহলে সেকশন টু রিভলভ বাই 90 ডিগ্রি অ্যাজ ইন্ডিকেটেড বাই দ্য অ্যারো, ঠিক আছে, অ্যারো দ্বারা দেখানো হয়েছে এটা, যে এইখানটা সেকশনটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইসোমেট্রিক ভিউ। কিন্তু আমি যখন অর্থোগ্রাফিক ভিউ করব, ড্রয়িংয়ে যখন আমি দেখাবো, দেখো এই পার্টটার জন্য হচ্ছে এই অংশটা, আর এই পার্টটার জন্য এই অংশটা, আর মাঝে এই যে
এই অংশটা যে আছে, অর্থাৎ মাঝের এই অংশটা যেটা আছে তার ক্রস সেকশনটা দেখো এইভাবে দেখানো হয়েছে, দিয়ে মাঝে সেকশন করা হয়েছে। আর এর আউটলাইনটা হচ্ছে কন্টিনিউয়াস থিন লাইন, এই আউটলাইনটা হচ্ছে কন্টিনিউয়াস থিন লাইন, আর এটাকে বলা হয় রিভলভ সেকশন। সেই জন্য বলা হয়েছে আউটলাইনস অফ রিভলভ সেকশন ইন প্লেস। এটা হচ্ছে আউটলাইন অফ রিভলভ সেকশন, এটা হচ্ছে আউটলাইন অফ রিভলভ সেকশন, আউটলাইন অফ রিভলভ সেকশন। অর্থাৎ আমরা যখন সেকশনিং করব, অর্থাৎ কোনো কিছুকে কেটে যখন আমরা সেকশনিং দেখাবো বা তার ক্রস সেকশনটা কি, একটা ভিউতে দেখো এই একটা ভিউ এঁকেছি, এটার একটা ভিউ এঁকেছি, কিন্তু এটা ক্রস সেকশনটা কি সেটা আমরা বোঝাবো কিভাবে, এই রিভলভ সেকশন দ্বারা। এর ক্রস সেকশনটা এই ধরনের, সেটা আই হতে পারে, ক্রস হতে পারে, যে কোনো হতে পারে। তাহলে ক্রস সেকশনটা যখন আমি দেখাবো এই ড্রয়িং এর মধ্যেই যখন দেখাবো, সেটাকে কন্টিনিউয়াস থিন লাইন দ্বারা দেখাবো, এবং এইটাকে নাম হচ্ছে রিভলভ সেকশন। সেই জন্য বলা আছে আউটলাইনস অফ রিভলভ সেকশন ইন প্লেস, অর্থাৎ রিভলভ সেকশনকে যেখানে আমি দেখাবো তার আউটলাইনটা অবশ্যই কন্টিনিউয়াস থিন লাইন দ্বারা দেখানো হয়ে থাকে। এবার কন্টিনিউয়াস থিন লাইনের জেনারেল অ্যাপ্লিকেশন নাম্বার 7, শর্ট সেন্টার লাইন। কোনো কিছু শর্ট সেন্টার লাইন মানে হচ্ছে ছোট সেন্টার লাইন দেখানোর ক্ষেত্রে ইউজ করা হয়। দেখো এটা একটা অবজেক্টের আমরা সেন্টার লাইন নিয়ে আলোচনা তো পরে করছি, কিন্তু জাস্ট জেনে নিই এইটা ছোট কোনো অবজেক্টের সেন্টার লাইন বা ছোট সেন্টার লাইন দেখানোর জন্য, কোনো অবজেক্টের ছোট্ট সেন্টার লাইন দেখানোর জন্য একটা হালকা লাইন ড্র করা হয়, দ্যাট ইজ কন্টিনিউয়াস থিন লাইন। এবার আসি কন্টিনিউয়াস থিন লাইনেরই জেনারেল অ্যাপ্লিকেশনের 8 নম্বর হচ্ছে থ্রেড লাইন। থ্রেড লাইনটা কি, ধরো একটা শ্যাফট আছে বা একটা ধরো বোল্ট আছে, তার এক্সটার্নাল থ্রেড আছে, তার থ্রেডটা আমি কিভাবে দেখাবো, থ্রেড মানে তাতে পেঁচ কাটা আছে, বোল্টে যেমন থ্রেড থাকে পেঁচ কাটা থাকে, সে থ্রেড আছে। থ্রেডটা দেখানোর উপায় হচ্ছে এইভাবে দেখায়, আর এইটা মানে হচ্ছে তার সিম্বল দেখাচ্ছে যেটা এক্সটার্নাল থ্রেড, তার কনভেনশন। এটা হচ্ছে এক্সটার্নাল থ্রেডের দুটো ভিউ আছে, একটা এলিভেশন একটা সাইড ভিউ, একটা এলিভেশন একটা সাইড ভিউ, থ্রেডের দুটো ভিউ দেখাচ্ছে, একটা এলিভেশন একটা সাইড ভিউ। তাহলে এলিভেশনে দেখো, যদি ধরো আমি ধরে নিলাম এটা এলিভেশন এটা সাইড ভিউ, অর্থাৎ থ্রেডটাকে অবস্থানটা এমনভাবে রাখা হয়েছে যেভাবে আমি দেখছি সেই অনুযায়ী ধরে নিলাম এটা এলিভেশন এটা সাইড ভিউ। তাহলে সাইড ভিউতে যে কনভেনশনটা দেখানো হয়েছে যে বাইরেটা হচ্ছে কমপ্লিট রাউন্ড আর ভেতরেরটা হচ্ছে দেখো এইখানটা ফাঁকা আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল থ্রেড, এটা হচ্ছে কনভেনশন। এই যে ভেতরের যে এটা তো আউটলাইন, এটা আউটলাইন সবসময় অলওয়েজ মাস্ট বি কন্টিনিউয়াস থিক, বাট ভেতরে যে থ্রেড লাইন, এই যে থ্রেড লাইন খুবই হালকা, এটা খুবই হালকা, এইটা দেখানোর জন্য আমাদের অবশ্যই কন্টিনিউয়াস থিন লাইনের সাহায্য বা কন্টিনিউয়াস থিন লাইন দ্বারা ড্র করা হয়। এটা হচ্ছে মাঝে সেন্টার লাইন। সেন্টার লাইনে আমি আসছি, সেন্টার লাইনে আসছি যে কোনো অবজেক্টের অ্যাক্সিস দেখানোর জন্য সেন্টার লাইন ইউজ করা হয়, এটা নিয়ে আমি আসছি। কিন্তু এখন থ্রেড লাইনটা কি, কোনো বস্তুর ওপর যদি থ্রেড কাটা থাকে, গোলাকার বস্তুর ওপর থ্রেড কাটা থাকে, তাহলে তার থ্রেড লাইনটা দেখানোর জন্য, এই যে থ্রেড লাইনটা দেখানোর জন্য কন্টিনিউয়াস থিন লাইনের নেওয়া হয়। এটা যে কন্টিনিউয়াস থিন লাইন, ঠিক আছে। এবার আসি কন্টিনিউয়াস থিন লাইনেরই জেনারেল অ্যাপ্লিকেশন নাম্বার 9, ডায়াগোনাল লাইন, দ্যাট মিনস ক্রস লাইন। অর্থাৎ কোনো কিছু ডায়াগোনালি যদি কোনো লাইন টানা হয় সেটা হচ্ছে ডায়াগোনাল লাইন। তাহলে এতগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস থিন লাইনের অ্যাপ্লিকেশন। এবার আমরা আসি কন্টিনিউয়াস থিন লাইনের একটা ড্রয়িং দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি কি কি হতে পারে। দেখো থ্রেড
থ্রেড লাইন। এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, অর্থাৎ কোনো কিছু বস্তুর ডাইমেনশন দেওয়ার জন্য এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন ব্যবহার করা হয়। থ্রেড লাইন, দেখো কোনো বস্তুর থ্রেড, ভেতরে যে থ্রেড আছে, অংশ থ্রেড আছে সেটা বোঝানোর জন্য। সেকশন বোঝানোর জন্য হ্যাচিং লাইন। ডায়াগোনাল লাইন, অর্থাৎ এটা এখানটা আছে ক্রস ভাবে দেওয়া আছে, ডায়াগোনাল লাইন। শর্ট সেন্টার লাইন করার জন্য আমাদের কন্টিনিউয়াস থিন লাইন। লিডার লাইন, এইগুলোর জন্য আমাদের কন্টিনিউয়াস থিন লাইন নেওয়া হয়। অর্থাৎ একটা ছবি আমি দিয়েছি এখানে, সেই ছবিতে আমাদের পরপর জিনিসগুলোকে দেখানো আছে। ডাইমেনশন লাইন, প্রজেকশন লাইনটা আগে দেখিয়েছি। লিডার লাইনও আছে এখানে, হ্যাচিং লাইনও আছে, সেন্টার লাইন আছে, শর্ট সেন্টার লাইন আছে, থ্রেড লাইনও আছে, আর ডায়াগোনাল লাইনও আছে। একটা ড্রয়িংয়ে যে সমস্ত লাইনকেই আমরা পাবো এমন কোনো কথা নেই। যে লাইন আমরা ড্রয়িংয়ে ইউজেজ, অর্থাৎ সেই ড্রয়িংকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করছি তার উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে একটা ছবি দিয়ে আমাদের টোটাল কন্টিনিউয়াস থিন লাইনকে আমাদের বোঝানো হয়েছে। আর বাউন্ডারি লাইনটাই অবশ্যই হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন। বাউন্ডারি লাইন অলওয়েজ শুড বি কন্টিনিউয়াস থিক লাইন, সবসময় কন্টিনিউয়াস থিক লাইন দ্বারা ড্র করা হয়। তাহলে কন্টিনিউয়াস থিন লাইনে কিছু টিপস আমরা দেখে নিই। যেমন হচ্ছে প্রথমেই দেখে নিই যে অ্যারোহেড এবং অর্থাৎ লিডার লাইন এবং সেকশনের ক্ষেত্রে লিডার লাইন কি হয়, কি কি হতে পারে, শুড বি ডটেড হতে পারে, অথবা অ্যারোহেড সহকারে হতে পারে, অথবা অ্যারোহেড অথবা ডটেড সহকারে ছাড়াও হতে পারে। ডটেড হতে পারে, অ্যারোহেড হতে পারে, অথবা অ্যারোহেড এবং ডটেড দুটো ছাড়াই প্লেন হতে পারে লিডার লাইন। আর কি হ্যাচ লাইন কি, হ্যাচ লাইনের ক্ষেত্রে কিছু টিপস জেনে নিই। সেই টিপস হচ্ছে কি, যদিও বলেছি যে হ্যাচ লাইনটা সাধারণত প্যারালাল লাইন এবং তাদের মধ্যে মিনিমাম স্পেস কত রাখা হয়, 0.7 মিলিমিটারের মধ্যে, অর্থাৎ 0.3 নিতে পারি, 2 নিতে পারি, 4 নিতে পারি, 0.7 মিলিমিটারের মধ্যে। আর প্রতিটার সাথে প্রতিটা গ্যাপটা যেটা 0.32 যেমন মেনটেন করা হয়, যেটাও একটা যেটা তুমি নেবে সেটা মেনটেন যেমন করা হয়। আর অ্যাঙ্গেলটা অবশ্যই 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রিতে টানা হয়। এটা হচ্ছে কন্টিনিউয়াস থিন লাইনের একমাত্র অ্যারো লিডার লাইন এবং হ্যাচিং লাইনের টিপস। A leader line is a line referring to a feature, dimension, object, outline, etc. And leader line should terminate key without a dot or arrowhead, with an arrowhead, with a dot. অর্থাৎ ডট সহকারে হতে পারে, অ্যারো সহকারে হতে পারে, আবার উইদাউট এ ডট অর অ্যারোহেড, ডট বা অ্যারোহেড ছাড়াও প্লেন লাইন হতে পারে। এটাও কিন্তু লিডার লাইন, এটাও লিডার লাইন, আবার এটাও লিডার লাইন। এটা হচ্ছে লিডার লাইনের ক্ষেত্রে টিপস। আর হ্যাচিং এর টিপস কি, বা টিপস বললে বা ভুল হবে, তাদের নিয়ম। হ্যাচিং লাইন্স আর দ্য লাইন্স ইনক্লাইন প্যারালাল লাইন্স, ইনক্লাইন প্যারালাল লাইন্স, ইনক্লাইনটা কত, ইনক্লাইনেশন 30 ডিগ্রি আর 45 ডিগ্রি। দ্য মিনিমাম স্পেস কত, বিটুইন দিস লাইন শুড বি মোর দ্যান টুয়াইস দ্য থিকনেস অফ দ্য হেভিয়েস্ট লাইন ইন দ্য ড্রয়িং। ইট ইজ রেকমেন্ডেড কত, যে গ্যাপটা কত বলছে, সাধারণত 0.7 মিলিমিটারের মধ্যে, অর্থাৎ তার থেকে কম। আমরা 0.3 বা 0.4 নেব। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। এরপর আসি কন্টিনিউয়াস থিন ফ্রি হ্যান্ড লাইন। হোয়াট ইজ কন্টিনিউয়াস থ্রি ফ্রি হ্যান্ড লাইন, যেটা উইদাউট স্কেলে আঁকা হয় সেটা কন্টিনিউয়াস থ্রি ফ্রি হ্যান্ড লাইন। জেনারেল অ্যাপ্লিকেশন কোথায়, লিমিটস অফ পার্সিয়াল অর ইন্টারাপ্টেড ভিউ অ্যান্ড সেকশন দ্যাট ইজ শর্ট ব্রেক লাইন। অর্থাৎ কোনো কিছু বস্তুর
ধরো এটা 100 ফুট লম্বা, সেটা ড্রয়িংয়ে আমার দেখানো সম্ভব না, তখন কি হয় সেটাকে আমরা ভেঙে দেখাই, ডাইমেনশনে দেবো 100 ফুট, কিন্তু 100 ফুটটা কখনোই ড্রয়িং শিটে বা এতে দেখানো সম্ভব নয়, তখন আমরা বা সেটাকে আমরা যখন 100 ফুটটাকে দেখাই বড় কিছু ক্ষেত্রে, সেটাকে তখন আমরা ছোট ব্রেক লাইন এখানটা ইউজ করি। এইখানটা হচ্ছে কন্টিনিউয়াস 3 ফ্রি হ্যান্ড লাইন, অর্থাৎ এটা হচ্ছে ফ্রি হ্যান্ড দ্বারা আঁকা হচ্ছে, ঠিক আছে, হাতে করে আঁকা হচ্ছে এইসব, এটা হচ্ছে শর্ট ব্রেক লাইন। আবার কন্টিনিউয়াস থিন ফ্রি হ্যান্ড যে লাইনগুলো সাধারণত আমাদের যে হাতে আঁকা হয় সেটা কিন্তু কন্টিনিউয়াস থিন লাইনের মধ্যেই কিন্তু পড়ে, এটা মাথায় রাখবে, অর্থাৎ হালকা আঁকা হয়। এবার আসি কন্টিনিউয়াস থিন স্ট্রেট উইথ জিগজ্যাগ, জিগজ্যাগ অর্থাৎ জিগজ্যাগ লাইন, এটা কোথায় ইউজ করা হয়? এটা আমাদের মেনলি লং ব্রেক লাইনের, কোনো বড় ক্ষেত্রে লং ব্রেক যেখানে আছে সেখানে আমাদের এই জিগজ্যাগ লাইনটা ইউজ করা, কারণ এখানে ইন্টারাপ্টেড ভিউ মানে কি ইন্টারাপ্টেড ভিউ, কারণ আমাদের টোটাল এই পার্টটা হচ্ছে ধরো এই মাপ, সেটাকে আমরা ধরো সাধারণত লং ব্রেক লাইন দ্বারা দেখাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ মেনলি হচ্ছে ব্রেকিং লাইন, ব্রেকিং করে দেখাচ্ছি, ব্রেক করে দেখাচ্ছি। এই ক্ষেত্রেও আমাদের কন্টিনিউয়াস থিন উইথ জিগজ্যাগ লাইন ইউজ করা হয়। এরপর আসি ড্যাশ লাইন। ড্যাশ থিক লাইন আছে, আবার ড্যাশ থিন লাইন আছে, একটা মোটা একটা হচ্ছে সরু। সাধারণত এদের জেনারেল অ্যাপ্লিকেশন কি? যে অংশটা ভেতরে আছে বা যে সারফেসটা ভেতরে আছে অথচ বাইরে থেকে দেখা যাচ্ছে না। তোমরা একটা বাড়ি ধরো বাইরে থেকে দেখছো, কিন্তু বাড়ির ভেতরে ধরো ফার্নিচার আছে, তোমার বাড়িটা আঁকলে কিন্তু বাড়ির ভেতরে যে ফার্নিচার আছে দেখতে পাচ্ছ না, ঠিক আছে, সেই ফার্নিচারটা আমি কিভাবে দেখাবো? ওই ডটেড লাইন দ্বারা। These lines are used to show hidden surface or edges. These are also known as dash or dotted line. এটা ড্যাশ লাইন বা ডটেড লাইনও বলা হয়, ড্যাশ লাইন বা ডটেড লাইনও বলা হয়, যেটা সাধারণত 3 মিলিমিটার গ্যাপ হয়, সাধারণত 3 মিটার লম্বা হয়, এটা 3 মিলিমিটার লম্বা হয় এবং মাঝে গ্যাপ দেওয়া হয় সার্টেন। টোটালটা কিন্তু যে আঁকা হচ্ছে চোখের আন্দাজেই করা হয়, এটা ভেবো না যে একদম স্কেল দিয়ে মেপে ধরে আঁকা হয়। তার মধ্যে সাধারণত ডট লাইনটা আমরা পরপর যখন আঁকবো 3 মিটার দিলাম, তারপরে নির্দিষ্ট একটা গ্যাপ দিলাম, ধরো তার হাফ দিলাম, তারপর আবার 3 মিটার লাগলাম, আবার গ্যাপ দিলাম, এই যে মেনটেন করে যে গ্যাপগুলো মেনটেন করে যেটা আঁকছি, এটা কিন্তু টোটালটাই প্র্যাকটিস এবং টোটালটাই আন্দাজে, চোখের আন্দাজে। তাহলে কি বলছে যে ড্যাশ লাইন আর মেড আপ অফ শর্ট ড্যাশেড অ্যাবাউট 3 মিলিমিটার লং উইথ গ্যাপ অফ নিয়ারলি হাফ অফ লেন্থ অফ ড্যাশ, অর্থাৎ ড্যাশের মাপটা যা নেবো তার হাফ। আমি কি বললাম? 3 মিলিমিটার লাইনটা টানলাম, তারপর তার হাফ গ্যাপ দেবো, তারপর আবার 3 মিলিমিটার লাইন টানবো, তারপর আবার হাফ গ্যাপ দেবো। এটা কিন্তু টোটালটাই চোখের আন্দাজ। লেন্থ অফ ড্যাশেস মে ভ্যারি ইন রিলেশনশিপ টু দ্য সাইজ অফ ড্রয়িং। Dashes of both ends of these lines should touch the visible outline. এটা আমি দেখাবো যে কোনো কিছু যখন আমরা মধ্যে ড্র করব যেন আউটলাইনকে অবশ্যই শেষ দু প্রান্ত, ড্যাশ লাইনের শেষ দু প্রান্ত টাচ করে থাকে। আর কি? In case when hidden line cross a visible outline, a dash should clearly cross the visible line. Visible line কে যখন কোনো হিডেন লাইন ক্রস করবে, একটা সাধারণত ড্যাশ দ্বারা সাধারণত সেটাকে যেন অবশ্যই ক্রস করানো হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। আমরা একটু ছবিটা একটু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে ড্যাশ লাইনের অ্যাপ্লিকেশনটা কোথায়। ধরো এই একটা অবজেক্ট, এই অবজেক্ট, এটা হচ্ছে তার প্ল্যান, এটা হচ্ছে এলিভেশন, এটা হচ্ছে সাইড ভিউ। একটু এখনই তোমরা যদি জেনে যাও
যে সাধারণত প্ল্যান আর হচ্ছে এলিভেশন আর সাইড ভিউ। কারণ কি ওপর ভিউটা হচ্ছে টপ ভিউটাকেই বলা হয় প্ল্যান বা টপ ভিউ, তার নিচে থাকে ফ্রন্ট ভিউ। সাধারণত থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে ফ্রন্ট ভিউ বা যেটা সামনে থেকে দেখা হয় এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। দেখো ফ্রন্ট ভিউটা এই আকারের, আর টপ ভিউটা এইটা আর এইটা মিলিয়ে, এইটা আর এইটা মিলিয়ে হচ্ছে টপ ভিউ। আর সাইড ভিউ মানে হচ্ছে এদিক থেকে যদি ফেস থেকে দেখি এটা হচ্ছে সাইড ভিউ। তাহলে সাইড ভিউতে কি দেখবো? টোটাল এই অংশটা দেখব। তার মাঝে এই ডটেড লাইনটা কেন এলো এটা দেখবো, কিন্তু এই যে এটা টোটালটা দেখবো, কিন্তু মাঝে এই ডটেড লাইনটা কেন এলো? কারণ কি এখানে যে এই এসটা আছে, এই যে এসটা আছে, এই এসটার জন্য আছে অথচ দেখতে পাচ্ছি না। অর্থাৎ তুমি বাইরে থেকে ধরো এইটুকু দেখছো, কিন্তু ভেতরে দেখো এই লাইনটা আছে বা এই এসটা আছে। অর্থাৎ এই ধরো এই ফার্নিচার বলছিলাম, বাড়ির ভেতরে ফার্নিচার, আমি ভাবছি এখন তোমাদের ড্রয়িংয়ে দেখাচ্ছি এই অংশটার এদিক থেকে দেখছো, তুমি এই অংশটা দেখতে পাচ্ছ না। কিভাবে দেখতে পাচ্ছ না? কারণ এটা আমাকে প্যারালালি দেখতে হবে, প্যারালালি যেতে হবে। প্রজেকশানে তোমরা বুঝতে পারবে। যাই হোক, কোনো হিডেন লাইন এটা ইউজ করা হয়, অর্থাৎ আছে কোনো এজ অথচ দেখা যাচ্ছে না, সেটার ক্ষেত্রে আমার ড্যাশ লাইনটা ইউজ করা হয়। চেন লাইন, চেন থিক লাইন আছে, আবার চেন থিন লাইনও আছে। সাধারণত থিক লাইন আর থিন লাইন দুটো প্রয়োগ দুরকম। সাধারণত থিন লাইনটা সেন্টার লাইন হিসাবেই নেওয়া হয়, থিন চেন লাইনটা সেন্টার লাইন হিসাবে বা অ্যাক্সিস লাইন হিসাবেই নেওয়া হয়। অ্যাপ্লিকেশন কি? চেন থিক লাইন ইজ ইউজড ফর ইন্ডিকেশন অফ লাইনস অর সারফেস টু হুইচ এ স্পেশাল রিকোয়ারমেন্ট অ্যাপ্লাই। থিক লাইনটা সাধারণত কোনো স্পেশাল কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর চেন থিন লাইন সাধারণত ইউজ করা হয় সেন্টার লাইন, লাইন অফ সিমেট্রি, এই সমস্ত ক্ষেত্রে চেন থিন লাইনটা ইউজ করা হয়। অর্থাৎ কোনো কিছু বস্তুর অ্যাক্সিস লাইন বা সেন্টার লাইন করতে গেলে আমাকে চেন থিন লাইনটা ইউজ করা হয়। আমরা আবার চট করে দেখে নিই। সেন্টার লাইন, চেন থিন লাইন, অর্থাৎ কোনো গোলাকার অবজেক্ট তার সেন্টার লাইন ড্র করার জন্য আমাদের এই চেন লাইন ইউজ করা হয়। কোনো গোলাকার অবজেক্ট তার সেন্টার লাইন ড্র করার জন্য চেন লাইন ইউজ করা। চেন লাইনটা কি? একটা লম্বা লাইন আর এটা হচ্ছে ছোট লাইন। চেন লাইনের অনুপাতটা দেখিনি কত, সাধারণত নেওয়া হয় 6:1 অথবা 4:1। অর্থাৎ একটা যে লম্বা লাইন সেটা ধরো 6 মিলিমিটার যদি হয়, তারপর 1 মিলিমিটারের ছোট, আবার 6, 1, সেই জন্যই এটা হচ্ছে তার রেশিও। দিস লাইনস আর মেড অফ অল্টারনেটেড লং অ্যান্ড শর্ট ড্যাশেস ইউজ। তাহলে অল্টারনেটেড লং অ্যান্ড শর্ট ড্যাশেড লাইন ইজ কল্ড চেন লাইন। এটা কি ক্ষেত্রে ইউজ করা হয়? টু শো সেন্টার অ্যান্ড লোকেশন অফ দ্য অবজেক্ট। কোনো অবজেক্টের সেন্টার বা তার লোকেশন, অর্থাৎ সেটা লোকেট করতে এটা ইউজ করা হয়। সাধারণত লং অ্যান্ড শর্ট ড্যাশ আর রেঞ্জিং ফ্রম 6:1 or 4:1, 6:1 অথবা 4:1 অনুপাতে এটা তৈরি হয়। যদি আমি একবার এই 6:1 সিলেক্ট করি, টোটাল ড্রয়িংয়ে আমাকে কিন্তু 6:1 করতে হবে। আমি আবার যদি ব্রেক করে আবার ছোট বড় করি তাহলে সেটা হবে না। এটা হচ্ছে রুলস। সেই জন্য বলছে দ্য প্রপোর্শন ওয়ান সিলেক্টেড, বা যদি আমি প্রপোর্শনটা যেটা একবার নিয়ে নিই, should be maintained until the end of the drawing, অর্থাৎ ড্রয়িং এর শেষ অবধি আমাকে সেই অনুপাতটা বজায় রাখতে হবে। সিলেক্টেড কথাটা এখানে ইউজ করা হয়েছে এই কারণে, যদি আমি ক্যাড এ ড্রয়িং করি তাহলে অটোক্যাডে, তাহলে সেখানে সিলেকশনের জায়গা আছে। কিন্তু ধরো তুমি যদি ম্যানুয়াল ড্রয়িং করো, সিলেকশন মানে কি তুমি মনে মনে তুমি যদি সিলেক্ট করে নাও বা তুমি যদি ড্র করে নাও যে 6:1 করবো, তাহলে কিন্তু সেটা কিন্তু মেনটেন করতে হবে। এটা হচ্ছে জেনারেল রুলস অফ ড্রয়িং চেন লাইন। আর কি কি আছে জেনারেল রুলস এর মধ্যে? টু শর্ট ড্যাশেস শুড ইন্টারসেক্ট ইচ আদার হোয়েন টু সেন্টার লাইন ক্রসিং।
দুটো ছোট ড্যাশকে আমাকে ক্রস করাতে হবে যখন সেন্টার লাইনকে ক্রস করছে। সেন্টার লাইন শুড এক্সটেন্ডেড 2 থেকে 5 মিলিমিটার বিয়ন্ড দ্য আউটলাইন অফ দ্য অবজেক্ট ডিপেন্ডিং আপন দ্য সাইজ অফ দ্য ড্রয়িং। অর্থাৎ এই যে ড্রয়িং থেকে যে বাইরে আমাকে এক্সটেন্ডেড করা হয়েছে, লাইনটা এক্সটেন্ড করা হয়েছে, এটা কিন্তু অবশ্যই 2 মিলিমিটারের মধ্যেই কিন্তু রাখা হবে, কারণ ড্রয়িং থেকে বাইরে অবশ্যই চেন লাইনটাকে এক্সটেন্ড করে রাখা হয়। আর কি নাম্বার 3, ফার্স্ট অ্যান্ড লাস্ট ড্যাশেস অফ সেন্টার লাইন শুড লং ড্যাশেস। প্রথম এবং শেষ ড্যাশটা অবশ্যই বড় ড্যাশ নেওয়া বাঞ্ছনীয়। এটা হচ্ছে আমাদের জেনারেল রুল। আর সেন্টার লাইনকে কখনোই ডাইমেনশন লাইন বা এক্সটেনশন লাইন হিসাবে ব্যবহার করা যাবে না। অ্যাভয়েড ইউজিং সেন্টার লাইন অ্যাজ এ ডাইমেনশন অর এক্সটেনশন লাইন। নেক্সট আসছি চেন থিক লাইন। স্পেশাল পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়। স্পেশাল পারপাসের ক্ষেত্রে ইউজ করা, এখানে একটা দেখা যাচ্ছে ছবিতে, এখানে একটা ধরো হ্যান্ডেল আছে। এই যে লাইনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন। কিসের জন্য? ফর ইন্ডিকেশন লাইন অর সারফেসেস যেখানে কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট বা স্পেশাল কিছু অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে চেন থিক লাইনটা ইউজ করা হয়েছে। এটা হচ্ছে চেন থিক লাইন। এবার আসি চেন থিন থিক অ্যাট এন্ডস অ্যান্ড চেঞ্জেস অফ ডাইরেকশন। চেন থিন বা থিক অ্যাট এন্ডস অর্থাৎ প্রথম এবং শেষ, অর্থাৎ দুটো এন্ডে হচ্ছে মোটা, বাকিটা কিন্তু চেন লাইনের মতনই থিন। অ্যান্ড চেঞ্জেস অফ ডাইরেকশন অর্থাৎ কখনো কখনো এর ডাইরেকশনও চেঞ্জ হয়। এখানটাও মোটা, এন্ডস এন্ডস এবং এখানেও মোটা, অর্থাৎ চেঞ্জেস অফ ডাইরেকশন। এটা জেনারেল অ্যাপ্লিকেশন কি? এটা সাধারণত কাটিং প্লেন হিসাবে ব্যবহার করা হয়। কাটিং প্লেন লাইন হিসাবে ব্যবহার করা হয়। কোনো অবজেক্টকে কাটার পর কাটিং প্লেন লাইন হিসাবে ব্যবহার করা হয়। চেন থিন থিক অ্যাট এন্ডস অ্যান্ড চেঞ্জেস অফ ডাইরেকশন ইউজেস অ্যাজ এ কাটিং প্লেন লাইন। এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে ধরো আমাকে এই বরাবর কাটা হয়েছে এবং অ্যারো সাইড দেওয়া আছে সেকশন অ্যাট এ, এই বরাবর কাটা হয়েছে। এটা কাটিং প্লেন লাইন। সাধারণত এখানটা হচ্ছে আমার থিক চেন এবং এন্ডস আর থিক এবং অ্যারো হেড দেওয়া হয়েছে। কাটার পর আমাকে বস্তুটাকে এইভাবে দেখতে লাগছে। ছোট গোলের জন্য এটা হচ্ছে ছোট, আর বড় গোলের জন্য এইটা, এবং মাঝখানটা সেকশন করা হয়েছে। দেখো আউটলাইনটা যতটা ডিপ, সেকশন লাইন ততটা হালকা। এটা হচ্ছে কন্টিনিউয়াস থিক, এটা থিন, এটা কাটিং প্লেন লাইন, আর এটা হচ্ছে সেন্টার লাইন। ঠিক আছে, এটা হচ্ছে কাটিং প্লেন লাইন। তাহলে কাটিং প্লেন লাইন কোনো অবজেক্টকে যে কাট করা হয়েছে সেটা বোঝানোর জন্য কাটিং প্লেন লাইনকে ইউজ করা হয়। সেটা হচ্ছে চেন থিন থিক অ্যাট এন্ডস অ্যান্ড চেঞ্জেস অফ ডাইরেকশন। এবার আসি চেঞ্জেস অফ ডাইরেকশন কি। ধরো এই একটা অবজেক্টকে এখানে কাটিং প্লেন লাইনটা দেখো ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এইখান থেকে এই বরাবর কেটে এই বরাবর কেটে এই বরাবর কাটা হয়েছে। অর্থাৎ তুমি যদি কাঁচি নাও, ধরো নাও কাটিংয়ের কাঁচিটা চালিয়েছো, এইটা কাটা হয়েছে, এটা মেটেরিয়ালের পার্ট, যেখানটা মেটেরিয়ালের পার্ট সেখানটা সেকশন পড়েছে। এখানটা কিন্তু হলো, এখানে কাঁচিটা গেছে কিন্তু কোনো কিছুকে কাটেনি, এখানটা হলো বলে সেই জন্য এখানটা ফাঁকা আছে। আবার এইখানটা কেটে কেটে আবার দেখো কাঁচিটা এইভাবে গেছে, দিয়ে আবার এইভাবে কাটা হয়েছে, কিন্তু এই অংশটা ওই জন্য কাটা হয়েছে বলে এইখান থেকে এই পার্টটা সেকশন হয়েছে। আবার এটা গোলটাকে এইভাবে কেটে কাঁচিটা এইভাবে চলে গেছে। কাঁচি বলতে গেলে এখানে ধরো কাটিং প্লেন, অর্থাৎ এখানে কাটিং প্লেনটা কাঁচিটা এইভাবে স্ট্রেট চালানো হয়েছে অবজেক্টের ক্ষেত্রে, যার জন্য কি হয়েছে সেকশনটা এইরকম হয়েছে। কাটিং প্লেন লাইনটা একই লাইন বরাবর আছে, বাট এখানে কাটিং প্লেন লাইনটা কি হয়েছে, চেঞ্জেস অফ ডাইরেকশন হয়েছে, অফসেট হয়েছে।
অফসেট হয়েছে, সেই জন্য এটা নাম হয় অফসেট সেকশন। বাট এটা হচ্ছে কাটিং প্লেন লাইন, এটাকে দেখানো হয় এই চেন থিন থিক অ্যাট এন্ডস এই লাইন দ্বারা। এই হচ্ছে আমাদের কাটিং প্লেন লাইনের দুটো পার্ট দেখানো হয়েছে, একটা স্টেট আর এটা হচ্ছে তার চেঞ্জেস অফ ডাইরেকশন। তাহলে কি কোথায় ইউজ হচ্ছে এটা? ফর ড্রয়িং এ সেকশনাল ভিউ কাটিং প্লেন লাইন ইজ ইউজড। কোনো কিছু সেকশনাল ভিউ আঁকার জন্য কাটিং প্লেন লাইনকে ব্যবহার করা হয়। ইট ইজ ড্রন উইথ থিন চেন থিক অ্যাডেন্স অ্যান্ড অলসো অ্যাট দ্য প্লেসেস অফ ডাইরেকশন চেঞ্জ। এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে ডাইরেকশন চেঞ্জের প্রয়োজন আছে সেখানেও কাটিং প্লেন লাইনকে ইউজ করা হয়। মেনলি সেকশনাল ভিউ আঁকার জন্য কাটিং প্লেন দেওয়া হয়। নেক্সট আসছি চেন থিন ডবল ড্যাশ। চেন থিন ডবল ড্যাশ, এই যে চেন লাইন বা থিন ডবল ড্যাশ, এটা কোথায় কোথায় জেনারেল অ্যাপ্লিকেশন হয়? আউটলাইন্স অফ অ্যাডজাসেন্ট পার্ট, অল্টারনেটিভ অ্যান্ড এক্সট্রিম পজিশন অফ মুভেবল পার্টস, আমি আস্তে আস্তে ডিসকাস করছি। সেন্ট্রোডাল লাইন্স, সেন্ট্রয়েড আঁকার জন্য বা সেন্ট্রয়েড দেখানোর জন্য। আর 4 নম্বর হচ্ছে ইনিশিয়াল আউটলাইন প্রিয়ার টু ফর্মিং। আর কি নাম্বার 5 পার্ট সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য কাটিং প্লেন। এই এতগুলো ক্ষেত্রে আমাদের চেন থিন ডবল ড্যাশ লাইনটা ইউজ করা হয়। আউটলাইন অফ অ্যাডজাসেন্ট পার্ট, অল্টারনেটিভ অ্যান্ড এক্সট্রিম পজিশন অফ মুভেবল পার্টস, সেন্ট্রোরিয়াল লাইন্স, ইনিশিয়াল আউটলাইন প্রিয়ার টু ফর্মিং, পার্ট সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য কাটিং প্লেন, এতগুলো ক্ষেত্রে আমাদের চেন থিন ডবল ড্যাশ লাইনটি ইউজ হয়। এবার আসি বিস্তারিত ভাবে। তাহলে কি হলো? চেন থিন ডবল ড্যাশ লাইনটা দেখতে ঠিক এই রকম, অর্থাৎ একটা লম্বা ড্যাশ, তারপর দুটো ছোট ড্যাশ, আবার লম্বা ড্যাশ, দুটো ছোট ড্যাশ। আউটলাইন্স অফ অ্যাডজাসেন্ট পার্ট K1। 2 নম্বর হচ্ছে অল্টারনেটিভ অ্যান্ড এক্সট্রিম পজিশন অফ মুভেবল পার্টস K2। এই দুটো অংশ দেখে নাও। প্রথমে হচ্ছে আউটলাইন অফ অ্যাডজাসেন্ট পার্ট। খুব ড্রয়িংটা একটা জটিলভাবে দেখানো আছে, যাই হোক কোনো বস্তুর অ্যাডজাসেন্ট পার্টের আউটলাইন দেখানোর জন্য এই যে লাইনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে চেন থিন ডবল ড্যাশ। যেটা ধরো বেসের দেখো একটা জিগজ্যাগ লাইন দেওয়া আছে, অনেকটা তার মানে লং ব্রেক লাইন দেওয়া আছে, অর্থাৎ নিচে আরও আছে, ঠিক আছে, উইদাউট ডাইমেনশনে দেখানো আছে। তাহলে আউটলাইনের যে অ্যাডজাসেন্ট পার্টটা বা তার কাছাকাছি অংশটা দেখানোর জন্য এইটা চেন থিন ডবল ড্যাশ লাইনটা ইউজ করা হয়েছে। এই যে এটা হচ্ছে আউটলাইন অফ অ্যাডজাসেন্ট পার্ট, চেন থিন ডবল ড্যাশ। আর কি অল্টারনেটিভ অ্যান্ড এক্সট্রিম পজিশন অফ মুভেবল পার্ট। ধরো এই অংশটা ধরো মুভেবল, মানে এরকম ভাবে এটা এইখানেও আসে আবার এইখানেও যায়, অর্থাৎ চেঞ্জ হয়, তার ডাইরেকশন চেঞ্জ হয়, ঘোরানো যায়, এইখান থেকে এটাকে এখানে পজিশনে আনা যায়। এই যে মুভেবল পার্টসকে দেখানো হচ্ছে, দেখো এটা পজিশনে আছে, আবার এটা এই পজিশনে যে যেতে পারে, তার জন্য এই যে মুভেবল অংশটা দেখানোর জন্য এই যে লাইনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে চেন থিন ডবল ড্যাশড। সেই জন্য বলছে অল্টারনেটিভ অ্যান্ড এক্সট্রিম পজিশন অফ মুভেবল পার্টস, অর্থাৎ মুভেবল মানে হচ্ছে যেটা অংশটা সরছে, এই অংশ থেকে যে অংশ সরতে পারে, হ্যান্ডেল অবস্থান চেঞ্জ হয়, সেই সমস্ত ক্ষেত্রে এই ধরনের লাইনকে ইউজ করা হয়। এটা হচ্ছে চেন থিন ডবল ড্যাশড। আর কি নাম্বার 3 চেন থিন ডবল ড্যাশের নাম্বার 3 জেনারেল অ্যাপ্লিকেশন সেন্ট্রোরিয়াল লাইন্স। সেন্ট্রোরিয়াল লাইন্সটা কি? Centroidal axis is any axis that passes through the centroid ভরকেন্দ্র of the cross section। অর্থাৎ কোনো অবজেক্টের ভরকেন্দ্র বা
সেন্ট্রয়েড দ্বারা যদি কোনো লাইনকে টানা হয় সেটা হচ্ছে সেন্ট্রোডিয়াল লাইন, দ্যাট মিনস হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রোডিয়াল লাইন্স, এটা হচ্ছে সেন্ট্রোডিয়াল লাইন্সকে দেখানো হয়েছে এই চেন থিন ডবল ড্যাশ দ্বারা দেখানো হয়, ঠিক আছে। অর্থাৎ সেন্ট্রয়েড অর্থাৎ কোনো ভরকেন্দ্র দ্বারা কোনো অবজেক্টের ভরকেন্দ্র দ্বারা যে লাইন পাস করে সেটাই হচ্ছে সেন্ট্রোডিয়াল অ্যাক্সিস। সেই সেন্ট্রোডিয়াল অ্যাক্সিসকে সাধারণত এই চেন থিন ডবল ড্যাশ লাইন দ্বারা দেখানো হয়। এবার আসি চেন থিন ডবল ড্যাশের ইনিশিয়াল আউটলাইন প্রিয়ার টু ফর্মিং। কোনটা? ধরো একটা পার্ট আছে, এটা তার ধরো এলিভেশন, এটা হচ্ছে প্ল্যান, এই ভিউটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে এলিভেশন, এটা হচ্ছে প্ল্যান। ইনিশিয়াল আউটলাইন পিরিয়ড টু ফর্মিং মানে কি? ধরো এই প্ল্যানটা ধরো যেটা আছে, এই যে এক্সট্রা অংশটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে চেন থিন ডবল ড্যাশ দ্বারা, অর্থাৎ এই অংশ, এই পার্টটার এই অংশ, এখানে তো বেন্ড আছে, তার বেন্ড করার আগে এটা কি হতো? এটা স্ট্রেট হতো, এটা তো স্ট্রেট হতো, এটা একদম স্ট্রেট হতো। স্ট্রেট মানে হচ্ছে এটা এইভাবে যেত, তারপর সেটাকে বেন্ড করা হয়ে এটাকে এরকম লাগছে প্ল্যানটা। যেহেতু এটাকে আবার এইখানে স্ট্রেট করা যায় সেই জন্য ফর্মিং করা যায়, চেঞ্জ হতে মানে গঠনগতভাবে সেটা চেঞ্জ হতে পারে, সেই জন্য তার ইনিশিয়াল আউটলাইনটাকে আমরা এই চেন থিন ডবল ড্যাশ দ্বারা দেখাতে পারি। কোনো অবজেক্টের এটা হচ্ছে ধরো এটা বেন্ড পার্ট, তার বেন্ডটা তো এমনি এমনি আসেনি, তার অবজেক্টটা তো নিশ্চয়ই স্ট্রেট ছিল, তারপর বেন্ড হয়েছে। তাহলে এই যে প্রিয়ার টু ফর্মিং এই পার্টটা দেখানোর জন্য, অর্থাৎ গঠনের অর্থাৎ সেটা গঠিত হয়েছে এইভাবে, গঠনের আগে ছিল এরকম, সেটাকে ডবল ড্যাশ চেন থিন দ্বারা দেখানো হয় বা চেন থিন ডবল ড্যাশ দ্বারা দেখানো হয়। অবশেষে সর্বশেষ যেটা আসি সেটা হচ্ছে চেন থিন ডবল ড্যাশেরই পার্ট সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য কাটিং প্লেন। কাটিং প্লেনের ইনফ্রন্টে, কাটিং প্লেন লাইন হচ্ছে এটা, তার ইনফ্রন্টে যদি কোনো পার্টসের অবস্থান থেকে থাকে তখন সেটা আমরা চেন থিন ডবল ড্যাশ দ্বারা দেখাতে পারি। পার্টস সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ কাটিং প্লেন, কাটিং প্লেনের সামনে যদি কোনো কিছু পার্টস থাকে তার আউটলাইনটা আমরা এইভাবে চেন থিন ডবল ড্যাশ দ্বারা দেখাতে পারি। তাহলে আমরা দেখলাম এতক্ষণ ধরে যে বিভিন্ন লাইনের তাদের অ্যাপ্লিকেশন, তাদের ব্যবহার, সেগুলো কি কি ধরনের দেখতে। আমরা এবার ড্রয়িং এ প্রয়োগও দেখলাম। আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি, বা যতটা পেরেছি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা দেখে আশা করি টাইপস অফ লাইন বা তাদের অ্যাপ্লিকেশন সম্বন্ধে কিছুটা হলেও জানতে পেরেছো। তোমরা তোমাদের যত ড্রয়িং করবে, যত লাইনগুলোকে নিয়ে তাদের ব্যবহারিক প্রয়োগ করবে, তত তোমরা বিশদে জানতে পারবে। দ্যাটস অল। আর সর্বশেষে আমরা একটা ছবি দেখাই, সেখানে আমাদের দেখো সব ধরনের লাইনকে কিভাবে ইউজ করা হয়েছে দেখাচ্ছি। ডাইমেনশন লাইন, অর্থাৎ এটা হচ্ছে দেখো অবজেক্ট তার আউটলাইন, এটা হচ্ছে তার আউটলাইন। দেখো এটা হচ্ছে সেকশন লাইন, সেন্টার লাইন, এটাও সেন্টার লাইন, কাটিং প্লেন লাইন, চেন লাইন, এটা চেন লাইন, এটা কাটিং প্লেন, লিডার লাইন, ভিজিবল এজ বা ভিজিবল লাইন মানে হচ্ছে
কন্টিনিউয়াস থিক লাইন, সেকশন লাইন, শর্ট ব্রেক লাইন, অর্থাৎ এখানে ব্রেকিং সেকশন দেখানো হয়েছে বা ব্রোকেন সেকশন দেখানো হয়েছে, যে এখানে একটা পার্ট আছে সেটা দেখানোর জন্য। হিডেন লাইন মানে হচ্ছে ড্যাশ লাইন। তাহলে একটা ড্রয়িংয়ে দেখো আমাদের সব কিছু লাইনের উপযোগ আছে। তোমরা খালি দেখতে পাচ্ছ যে আউটলাইনটাই কেবলমাত্র ডিপ, বাকি কিন্তু সব লাইন কিন্তু হালকা এবং প্রতিটা লাইনের প্রয়োগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের করা হয়েছে। যেমন অ্যাক্সিস লাইন কোনো গোলাকার অবজেক্টে তার সেন্টারিং বোঝানোর জন্য, ডাইমেনশন লাইন বোঝানোর জন্য কন্টিনিউয়াস থিন, এক্সটেনশন লাইন কন্টিনিউয়াস থিন, সেন্টার লাইনটা অ্যাক্সিস লাইন, ফ্যান্টম লাইনটাও কিন্তু টাইপস অফ ডবল ড্যাশ থিন লাইন, কাটিং প্লেন লাইন, সেন্টার লাইন, চেন লাইন, সেকশন লাইন, শর্ট ব্রেক লাইন। শর্ট ব্রেক লাইনটা যেন আমাদের কি কন্টিনিউয়াস থিন, ফ্রি হ্যান্ড লাইন, এত ধরনের লাইন একটা ড্রয়িংয়ে দেখানো হয়েছে। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ লাইন ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে দেখো কত ধরনের লাইনকে আমরা ইউজ করেছি। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে ক্লাসটি সম্বন্ধে আইডিয়া করতে পেরেছো বা লাইন সম্বন্ধে আমরা আইডিয়া করতে পেরেছো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।